যে অভয়ার মায়ের রাজনীতিতে আসা জুডিশিয়ারির ওপরে একটা আঘাত। কারণ তিনি পরিষ্কার বলছেন তিনি জুডিশিয়ারিতে আস্থা রাখতে পারছেন না। রাইটার্স বিল্ডিং এর করিডোর ধরে হেঁটে আসছেন, তারপর আর তিনি কোনোদিন রাইটার্স বিল্ডিং মুখী হননি। তার সম্পর্কে আজও একটা খারাপ কথা বলা যায় না। তিনি যে পার্টিটা করতেন সেই পার্টির কোনো মানুষের বিরুদ্ধে আজ অব্দি চোর চোর স্লোগান ওঠেনি। অনেকেই বলে যে তিনি নাকি সুপ্রিম কোর্টে গিয়ে এসআইআর নিয়ে সওয়াল করে এসেছিলেন। তো আমি বলি সেটাও একটা ছেলে খেলা ছিল। সুপ্রিম কোর্টে ওই কালো শাল গায়ে দিয়ে হাত কচলে স্যার 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 বলাটা কোনো সওয়াল জবাব নয়। আইন প্রণেতারা কখনো তারা ভাবতেই পারেননি যে এই ধরনের একটা বিকেল বা সন্ধে আসবে যেখানে প্রাক্তন হয়ে যাওয়া মুখ্যমন্ত্রী বলবেন যে আমি গদি ছাড়বো না, আমি চেয়ার ছাড়বো না। তাহলে আইন প্রণেতারা একটা সেকশন রাখতেন। যে আমরা দেখেছিলাম যে পুলিশ গত 15 বছরে মেরুদণ্ডটা হারিয়ে ফেলেছিল। ডাক্তারবাবুরা একটা দীর্ঘ আন্দোলন করে পুলিশ কমিশনারকে মেরুদণ্ড দিয়ে এসেছিলেন। মেরুদণ্ডের আমি পদত্যাগ করব না, রাষ্ট্রপতি শাসন হলে হোক। আমি চন্দ্রিমা এবং বাকিরা আইনজীবী হিসাবে হাইকোর্টে প্র্যাকটিস করব। নজিরবিহীন স্টেটমেন্ট দিলেন মুখ্যমন্ত্রী। স্বাভাবিকভাবেই গোটা রাজ্য স্তম্ভিত। একই সঙ্গে পদত্যাগ করলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল। এই মুহূর্তে বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে উপস্থিত আছেন আইনজীবী জয়ন্ত নারায়ণ চ্যাটার্জি, এবং ইম্পর্টেন্ট বিষয় হলো তিনি কিন্তু অভয়ার যে মামলা, সেই মামলা নতুন করে তার জোরালো সওয়াল দিয়ে রিওপেন করে এক নতুন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। ফলে এই পরিবর্তনের বাংলায় অভয়া মামলাও কিন্তু নিঃসন্দেহে আমাদের সামনে পরিবর্তন নিয়ে আসতে পারে সাম্প্রতিক পরবর্তীকালে। জয়ন্তবাবু, প্রথমে দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত। আহ, প্রথমত, অভয় মামলার নতুন একটা দিক উন্মোচিত হচ্ছে আপনার হাত ধরে, এবং সঞ্জয় রায়ের বাইরে অন্য অপরাধীর নাম উন্মোচিত হওয়ার একটা প্রবণতা দেখা যাচ্ছে। পরিবর্তনের বাংলায় অভয় মামলা নতুন করে পরিবর্তন নিয়ে আসতে পারে কি? প্রথমে বলি যে অভয়ার মামলা শুধু নয়, আমরা প্রতিবাদ করতে শুরু করেছিলাম, মনে থাকতে পারে একদম প্রথম থেকে যদি আমি ধরি সেই সুজেট জার্ডন পার্ক স্ট্রিট কাণ্ড, এক সেই সময় থেকে শুরু করে তারপর একের পর এক, তোমার মনে আছে যে জয়নগরে মোষচোর সন্দেহে একটি ছেলেকে পিটিয়ে মেরেছিল। তারপর সারা বাংলা জুড়ে একের পর এক ঘটনা ঘটেছে। আর বিশ্বাস করো, কখনো না কখনো সেই মামলাগুলি, সেই ঘটনাগুলি আমার কাছে এসেওছে। আমি ভিকটিমদের হয়ে বা বা নির্যাতিতর পরিবারের হয়ে আমি লড়বার চেষ্টা করেছি। অভয়ার মামলাটা প্রথম থেকে আমার করার ইচ্ছে ছিল। আমি আজকে তোমাকে বলতে দ্বিধা নেই যে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলাম যে এই মামলায় যেন আমি ভিকটিমের পরিবারের হয়ে লড়তে পারি। কিন্তু তখন তারা আসেননি বা আসতে পারেননি, যে কোনো কারণেই হোক। অনেক পরের পর্যায়ে হলেও এখন আমার কাছে, এবং তুমি জানো শীর্ষেন্দু সিংহ রায় ও আমার সঙ্গেই মামলা লড়ে বা আমাদের টিমের কাছে এসেছে, আমরা একসঙ্গে করার চেষ্টা করছি। হ্যাঁ, এটা তোমাকে বলতে ভালো লাগছে। আমরা চেষ্টা করছি নতুন করে তদন্ত শুরু করিয়ে কারা কারা সম্ভাব্য অপরাধী হতে পারে তাদের একটা তালিকা তৈরি করে তাদের ধরবার। এটা একটা বিরাট ব্যাপার। তুমি জানো যে স্বাধীনতার পরে এত বড় গণজাগরণ, সারা পৃথিবীতে যেখানে যত বাঙালি রয়েছেন তারা এই আন্দোলনে, এই গণজাগরণে অংশগ্রহণ করেছিলেন, এবং তারা এই গণজাগরণে অংশগ্রহণ করার পরে আলাদা একটা মাত্রা পেয়েছিল। শুধু তাই নয় শিবম, সবচেয়ে বড় কথা যেটা আমি তোমার এই আলোচনা প্রসঙ্গে নিশ্চয়ই বলবার চেষ্টা করব, যে আমরা দেখেছিলাম যে পুলিশ গত 15 বছরে মেরুদণ্ডটা হারিয়ে ফেলেছিল। ডাক্তারবাবুরা একটা দীর্ঘ আন্দোলন করে পুলিশ কমিশনারকে মেরুদণ্ড দিয়ে এসেছিলেন, মেরুদণ্ডের প্রতীক। মানে এরকম তো কখনো দেখা যায় না। আমার মনে আছে 4 বছরের বাচ্চা মেয়ে আধো আধো স্বরে উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস বলতে বলতে সেও রাস্তায় হাঁটছে। আবার 84 বছরের বৃদ্ধা, তিনি এক থোকা গোলাপ ফুল নিয়ে দাঁড়িয়ে রয়েছেন, ডাক্তারবাবুরা আসছেন মিছিল করে। অর্থাৎ এটা একটা নতুন দিক আমরা দেখেছি। সবচেয়ে বড় কথা, যে অন্যায়, যে বর্বরতা, যে নৃশংসতা কামদুনির ক্ষেত্রে দেখেছি। তারপর জয়নগর থেকে শুরু করে মধ্যমগ্রাম, হাঁসখালি, আমি কত কথা বলবো, বলতে বলতে আমরা হাঁপিয়ে গেছি 15 বছরে। সেরকমই নৃশংসতা দেখলাম আমরা অভয়ার কাণ্ডে। তো আমরা চেষ্টা করছি। তোমাকে আমি বলি, অভয়ার মা যখন ভোটে দাঁড়ালেন, অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিলেন এটা উনি কি করলেন, এটা উনি কেন দাঁড়ালেন। আমি তখন বলেছিলাম শিবম, যে অভয়ার মায়ের রাজনীতিতে আসা জুডিশিয়ারির ওপরে একটা আঘাত। কারণ তিনি পরিষ্কার বলছেন তিনি জুডিশিয়ারিতে আস্থা রাখতে পারছেন না। সত্যি কথাই তো, জুডিশিয়ারি তার জন্য কি করলো? সুপ্রিম কোর্ট সুমোটো মামলাটাকে নিয়ে চলে গেল দিল্লিতে সুপ্রিম কোর্টে। তারপর কি হলো সুপ্রিম কোর্টে?
সে মামলা কোথায় তলিয়ে গেল, অথচ আমরা দেখি বড় বড় আইনজীবীরা দাঁড়ান, বড় বড় করে কমেন্ট দেন মহামান্য বিচারপতিরা, তারপর তারপর সে মামলা তলিয়ে যায়। তারপর আবার বর্তমানে মহামান্য কলকাতা হাইকোর্টে এসেছে, আমরা চেষ্টা করছি। যে কথা তোমায় বলছিলাম, ভেবে দেখো একজন মা, একজন বাবা সব হারিয়েছেন, সব খুইয়েছেন, তারপর তারা মনে করছেন যে ভোটে দাঁড়িয়ে বোধহয় তারা তাদের মেয়ের ওপরে ঘটা অত্যাচার বা অন্যায়ের তারা সুবিধা মানে রিলিফ দিতে পারবেন বা সুরাহা দিতে পারবেন। ভাবতে পারছো জুডিশিয়ারির ওপরে এটা কত বড় আঘাত? তো আমি বলেছিলাম, তখন যখন তারা আমাকে জিজ্ঞাসা করেছিলেন, আমি বলেছিলাম হ্যাঁ, আমার দিক থেকে কোনো আপত্তি নেই, আর মামলা মামলার মতো চলবে। আপনারা যদি মনে করেন অন্য কোনো জায়গা থেকে আপনারা সুরাহা আনতে পারবেন আন্দোলনের মাধ্যমে, আইনসভায় গিয়ে, বিধানসভায় গিয়ে, তা আপনারা যান, আমাদের কোনো আপত্তি নেই। তো তারা করেছেন এবং পানিহাটিবাসী তাকে জিতিয়ে এনেছেন, বিপুল ভোট পেয়েছেন, যদিও তাকে বিভিন্ন রকম কুকথা শুনতে হয়েছে, তবে আমি তার মধ্যে যাচ্ছি না। শিবম, তুমি যখন আলোচনা শুরু করলে তখন একটা অদ্ভুত কথা আমায় বললে, যে তুমি বললে প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি নাকি বলেছেন তিনি পদ ছাড়বেন না। সেটা আমি অবশ্য কালকেও শুনলাম, আজকে স্টেটমেন্টটা জানতাম না। পাশাপাশি তিনি বলছেন তিনি প্র্যাকটিস করবেন। তা আমি বলি যে এই প্র্যাকটিসটা আমাদের অনেক সম্মানের, আমাদের অনেক আমরা অনেক পরিশ্রম করে এই জায়গায় আসতে চেয়েছি, আসবার চেষ্টা করেছি। এই জায়গাটা নিয়ে ছেলে খেলা যেন কেউ না করেন, এটা আমার বিনীত নিবেদন থাকবে। আর অনেকেই বলে যে তিনি নাকি সুপ্রিম কোর্টে গিয়ে এসআইআর নিয়ে সওয়াল করে এসেছিলেন। তো আমি বলি সেটাও একটা ছেলে খেলা ছিল। সুপ্রিম কোর্টে ওই কালো শাল গায়ে দিয়ে হাত কচলে স্যার 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 বলাটা কোনো সওয়াল জবাব নয়। আর আমি জানি না মহামান্য সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিরা তারা কেনই বা ওনাকে অ্যালাউ করেছিলেন। আমি যদি জিজ্ঞাসা করি কামদুনির মাকে আপনি অ্যালাউ করতেন বলতে, আপনি তামান্নার মাকে অ্যালাউ করতেন বলতে, তারা যদি গিয়ে আপনার এজলাসে ঢুকে বলে হুজুর আমাদেরও কিছু বলার আছে, অভয়ের মাকে কেন অ্যালাউ করলেন না, আজকে ওনাকে কেন অ্যালাউ করলেন? 15টা মিনিট আপনি মূল্যবান সুপ্রিম কোর্টের সময় আপনি নষ্ট করলেন। একজন হাত কচলে কচলে স্যার 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 বলেছেন। আমি তো প্রথম থেকেই এর বিরোধিতা করেছি, যেটা কোনো সওয়াল নয়। উনি ভুল বোঝাচ্ছেন সাধারণ মানুষকে। উনি বলছেন উনি রায় ছিনিয়ে এনেছেন মামলা করে, মিথ্যে কথা। বড় 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 উকিল ছিল সেখানে, এবং মহামান্য সুপ্রিম কোর্টের বিচারপতির এটাও বলেছেন যে আপনার জন্য তো আলাদা উকিল বাবু উকিল রয়েছেন, তিনি কম্পিটেন্ট লয়ার, তাকে বলতে দিন। যাই হোক, মহামান্য সুপ্রিম কোর্টেরা তাঁর প্রতি এত সুপ্রিম কোর্টের বিচারপতিরা তাঁর প্রতি এত সহানুভূতিশীল কেন, তারাই জানেন। যদি 26,000 ছেলে মেয়ে চলে যেত, যে আমাদের কথা শুনতে হবে, তাহলে কি হতো? মহামান্য সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিরা তার প্রতি সহানুভূতি দেখিয়ে যে বার্তা দিয়েছেন, আজকে যদি এখান থেকে লোক চলে যায়, সারা ভারত থেকে যদি লোক চলে আসে, যে আমাদেরও কিছু বলার আছে হুজুর, আমাদের কথা শুনুন। তো যাই হোক, যেটা হয়েছে সেটাও ওখানে ভালো হয়নি। আর এসআইআরটা দরকার ছিল, এটা আমি সব জায়গায় বলেওছি। এসআইআর এর প্রয়োজন দেশের সুরক্ষার জন্য। আমেরিকা যদি পারে, তার দেশে কজন আসবে, কজনের খাদ্য ভান্ডার রয়েছে, আর কজন সেখানে নিয়মিত থাকছে, সেটা নিয়ে একটা স্ট্যাটিস্টিক্স তৈরি করতে আমরা কেন পারি না? আমাদের দেশটা কি 12 দেশের উদ্বৃত্ত লোকেদের এসে থাকা খাওয়ার জন্য? শুধু তাই নয়, দেশের সুরক্ষা এখানে জড়িত। তুমি স্ট্যাটিস্টিক্স দেখো, তুমি দেখো সারা ভারতে গত 10 বছরে যে কটা বম ব্লাস্ট হয়েছে বা টেরার টেরার অ্যাটাক হয়েছে, তার মধ্যে কোথাও না কোথাও ওয়েস্ট বেঙ্গল কানেকশন রয়েছে। তারা এসে ঢুকেছে বাংলাদেশ থেকে, কখনো শুধু পশ্চিমবঙ্গ দিয়ে ঢুকেছে তা বলছি না, আসাম ত্রিপুরা দিয়েও ঢুকতে পারে। তারপর তারা কোনো মতে চলে গেছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তকে ছিঁড়ে ফালাফালা করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে গিয়ে সেখানে বম ব্লাস্ট করেছে। কাজেই যদি এসআইআর হয় তাতে অসুবিধাটা কোথায়? দেশের সুরক্ষার জন্য এটা প্রয়োজন ছিল। যে কথা তোমায় বলছিলাম, যে দেখো গদি ছাড়বেন না এরকম আমরা কোনোদিন দেখিনি ভাই। আমি 28 বছর আইন নিয়ে পড়াশুনো করছি, আমি নিজেকে একজন সাধারণ ছাত্র মনে করি। আইন প্রণেতারা কখনো তারা ভাবতেই পারেননি যে এই ধরনের একটা বিকেল বা সন্ধে আসবে, যেখানে প্রাক্তন হয়ে যাওয়া মুখ্যমন্ত্রী বলবেন যে আমি গদি ছাড়বো না, আমি চেয়ার ছাড়বো না। তাহলে আইন প্রণেতারা একটা সেকশন রাখতেন। আইন প্রণেতারা সুন্দর করে ব্যাখ্যা করে বলে দিয়েছেন যে জনাদেশ যখন এসে যাবে, যিনি প্রাক্তন হয়ে যাবেন তিনি তার পদত্যাগ পত্রটি দেবেন রাজ্যপালের কাছে। সঙ্গে তারা বাঁচোয়া, মানে পশ্চিমবঙ্গের বাঁচোয়া, এই কারণে বলছি পশ্চিমবঙ্গের বাঁচোয়া, যে সারা ভারতে স্বাধীনতার পর যত ইলেকশন হয়েছে, যত রাজ্যে, কোথাও তো এরকম হয়নি। এরকম একটা সাংবিধানিক সংকট কোথাও দেখা দেয়নি। কাজেই আহ, কাজেই
আহ, আহ, মানবে না, জনাদেশ মানবো না, চেয়ার আঁকড়ে বসে থাকবো, এরকম ভাবা যায়নি। আইন প্রণেতারা তাই আলাদা করে কোনো সাজা নির্ধারিত করেননি যে উনি বলছেন যে রাষ্ট্রপতি শাসন হলে হোক। না, এখানে ব্যাপার আছে, রাষ্ট্রপতি শাসনের প্রয়োজন নেই, রাজ্যপাল ওনাকে বরখাস্ত করে দেবেন। যতটা আমি জানি আজকে রাত 12টা অবধি সময় আছে, রাত 12টার পর রাজ্যপাল বরখাস্ত করবেন। আর তারপর যদি রাজ্যপাল মনে করেন কাউকে কাউকে গ্রেপ্তার করতে হবে, তো আইনে বিধান আছে, করবেন। কাজেই রাষ্ট্রপতি শাসন অবধি যেতে হবে বলে মনে হচ্ছে না। তোমাকে এখানে বুঝতে হবে, দেখো রাষ্ট্রপতি শাসন করতে চাইলে কিন্তু কেন্দ্র সরকার তো আগেই করতে পারতো। তা না করে, রাষ্ট্রপতি শাসন না করে যা করেছে, যে ধরনের সুরক্ষা প্রদান করা হয়েছে, যে ধরনের আধিকারিকদের বদলি করা হয়েছে মুহূর্তের মধ্যে বিনা নোটিসে, যাতে করে, কারণটা তোমাকে বুঝতে হবে, কারণটা হচ্ছে পশ্চিমবঙ্গ সম্পর্কে বলা হয় মৃত্যু ছাড়া নাকি এখানে ভোট হয় না, রক্তপাত ছাড়া নাকি এখানে ভোট হয় না। তো সেই রক্তপাতবিহীন, মৃত্যুবিহীন একটি সুষ্ঠু ভোট সম্পন্ন করতে যা যা করার সব করতে হয়েছে, কিন্তু রাষ্ট্রপতি শাসনটা তারা করেননি। কাজেই রাষ্ট্রপতি শাসন উনি চাইলেই করবেন এটা মনে হচ্ছে না, তবে আমরা তাকে ওয়েলকাম করব। আহ, আহ, আমি ব্যক্তিগতভাবে আমি মনে করি যে যার আছে অনেক গতি তিনি করেন ওকালতি। এখন উনি যদি মনে করেন যার নাই কোনো গতি তিনি করবেন ওকালতি, তাহলে আমার আপত্তি আছে। তবে উনি যদি মনে করেন আসবেন, আসুন, ওয়েলকাম। কিন্তু কোথাও কিছু পাচ্ছি না, কোথাও কিছু করার নাই। কিন্তু আপনি তো ছবি আঁকতে পারেন, যান না ছবি আঁকুন না, গান গাইতে পারেন, কবিতা লিখতে পারেন, করুন সেগুলি, অভিনয় করতে পারেন, সেগুলি করুন। আপনি আবার ওকালতিতে আসবেন কেন? এই জায়গাটাকে, মানে জুডিশিয়ারিটাকে যে করে হোক করায়ত্ত করতেই হবে। এর আগে আমরা দেখেছি জজ সাহেবদের এজলাস বয়কট করা, জজ সাহেবদের নামে পোস্টার ফেলা, জজ সাহেবদের ছবি মারানো, কি বাদ আছে? আবার ঘুরে ফিরে সেই জুডিশিয়ারিটাকে করায়ত্ত করতে হবে? এতে আমি একটু তো ভয়ই পাচ্ছি। যাই হোক, এই আমার বক্তব্য যে চেয়ার ছাড়বেন না, এ ধরনের কোনো পরিস্থিতি আমরা দেখিনি, এ ধরনের পরিস্থিতি আসতে পারে আমরা ভাবতে পারিনি। কারণ আমাদের চোখে ভাসে 2011 সালের 2রা মে 4:30, যেদিন পরিষ্কার পরিচ্ছন্ন চেহারার একজন মানুষ, সাদা ধবধবে ধুতি পরা, সাদা চুলের একজন মানুষ, যার গায়ে আজও এক ফোঁটা কাদা লাগানো যায়নি, যার শুধু না, যার দলের কারো গায়ে কাদা লাগানো যায়নি। তুমি হয়তো সুশান্ত ঘোষের কথা বলবে বা তপন শুকুরের কথাও বলতে পারো, আমি সঙ্গে সঙ্গে তোমাকে বলবো, আজ অব্দি সাজা দিতে পেরেছো সুশান্ত ঘোষকে? তপন শুকুরের মামলার কি হলো? মিথ্যে মামলা করে কয়েকটা লোককে জেলে রাখা ছাড়া তুমি কি করতে পেরেছেন আপনারা? কাজেই যে কথা বলছিলাম, সেই শ্বেত শুভ্র পোশাকের অধিকারী মানুষটা, যিনি বলেছিলেন দাঙ্গা করতে এলে মাথা ভেঙে দেব, তাই তিনি কিন্তু 4:30-র সময় তিনি কিন্তু পদত্যাগপত্র জমা দিয়ে এসেছিলেন। তাকে ওই চেয়ার আঁকড়ে পড়ে থাকতে হয়নি। আমাদের সেই দৃশ্য চোখে ভাসে, তিনি রাইটার্স বিল্ডিং এর করিডোর ধরে হেঁটে আসছেন, তারপর আর তিনি কোনোদিন রাইটার্স বিল্ডিং মুখী হননি। তার সম্পর্কে আজও একটা খারাপ কথা বলা যায় না। তিনি যে পার্টিটা করতেন, সেই পার্টির কোনো মানুষের বিরুদ্ধে আজ অব্দি চোর চোর স্লোগান ওঠেনি। কাজেই তার সঙ্গে তুলনাই হয় না। আমাদের মেমোরিতে তিনি আছেন, আর ইনিও এলেন, দেখা যাক কি হয়। অ্যাডভোকেট জেনারেল পদত্যাগ করলেন, কোথাও গিয়ে বিচার ব্যবস্থাটা একটা স্টেবিলিটি হারাচ্ছে বলে মনে করছেন, বা পরবর্তী ধাপে কিভাবে যেতে পারে বলে আপনি মনে করছেন? আমি কখনো মনে করি না বিচার ব্যবস্থা স্টেবিলিটি হারাবে। এই অ্যাডভোকেট জেনারেল চলে যাচ্ছেন, আর একজন আসবেন, এটাই সংবিধানের দস্তুর। আর একজন খুব শীঘ্রই নতুন সরকার গঠিত হবে বলে শুনতে পাচ্ছি, তোমাদের মাধ্যমেই শুনছি। নতুন অ্যাডভোকেট জেনারেল নিশ্চয়ই আসবেন, নতুন আইনজীবীদের একটা প্যানেল প্রকাশিত হবে। তারা নিশ্চয়ই সততার সঙ্গে, সুষ্ঠুভাবে, নিরপেক্ষভাবে বিচার দেবার চেষ্টা করবেন, এই কামনাটাই আমি রাখি। অবশ্যই, নিঃসন্দেহে। অন্তত মুখ্যমন্ত্রী যেন স্টেজের উপর দাঁড়িয়ে না বলেন যে বিচারপতিদের মানুষের টাকায় মায়না হয়, আমরা যা বলবো সেটা শুনতে হবে, এই ধরনের একাধিক কটূক্তি। আমি তোমাকে আরেকটা অর্থাৎ কথা বলতে চাইবো তোমার শেষ করবার আগে, মাফ করো আমায়, কথাগুলি না বলে থাকতে পারি না। যে এই 15 বছরে আমি তোমার মাধ্যমে জানতে চাইছি, মিথ্যে মামলায় কতশো কোটি টাকা ব্যয় হয়েছে। এসআইআর নিয়ে মামলায় কত কোটি টাকা ব্যয় হয়েছে, তার আগে ওয়াকফ নিয়ে মিথ্যে প্ররোচনায় মানুষের মৃত্যু হয়েছে তোমরা জানো। তারপরে এই ভোট আটকাবার জন্য তারা তো মুহুর্মুহু আদালতে গেছেন, কখনো সিঙ্গেল বেঞ্চ, সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চ, ডিভিশন বেঞ্চ থেকে সুপ্রিম কোর্ট। এর টাকা তো আমাদের করের টাকা।
কত কোটি টাকা ব্যয় করেছেন আপনি আমাকে একটা হিসেব দিন। শুধু তাই নয়, এই জমানায় আমরা আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখেছি, যে ডামি একজনকে নিয়ে আসা হলো। ডামি মানে ডামি আবেদনকারী, আবেদনকারীটা আসলে দলের মধ্য থেকে। এই ডামি একজন এসে আবেদন করে দিল, হুজুর এইটা আপনাকে শুনতে হবে, আর কোর্টকে শুনতেই হয়। সঙ্গে সঙ্গে রাজ্য সরকারের আইনজীবীরা তাকে সাপোর্ট দিতে থাকলেন। একইভাবে সুপ্রিম কোর্টেও দেখেছি, ওই ডামি আবেদনকারী সিঙ্গেল বেঞ্চে হারছেন, ডিভিশন বেঞ্চে হারছেন, সুপ্রিম কোর্টে চলে যাচ্ছেন। এখান থেকেও একেবারে সবাই মিলে তারা ছুটলেন সুপ্রিম কোর্টে। কতশো কোটি টাকা ব্যয় হয়েছে। এই টাকা কাদের টাকা? নিশ্চয়ই আমাদের করের টাকা। এই টাকা দিয়ে কি দিয়ে দেওয়া যেত না? এই টাকা দিয়ে কি 26,000 ছেলে মেয়ের ভবিষ্যৎ সুরক্ষিত করা যেত না? তা না করে শুধু চেষ্টা করা হয়েছে আমাদের ক্ষতি করতে। উনি বলতেন খেলা হবে খেলা, আমি বলছি আমাদের জীবন আপনার কাছে ছিল খেলা, আর আমরা পেয়েছি আপনার কাছ থেকে শুধুই অবহেলা। অবশ্যই, নিঃসন্দেহে ছন্দ মিলিয়ে ইন্টারভিউ শেষ করলেও আমাদের রাজ্যবাসীর জীবন যে ছন্দময় ছিল না তা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে জয়ন্তবাবুর কথাবার্তাতেই। তবে জীবনে কি ছন্দ ফিরবে? পরিবর্তনের বাংলায় সাধারণ মানুষ তো আশা করতেই পারে না। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। অসংখ্য ধন্যবাদ স্যার। ধন্যবাদ আপনাদেরও। কমেন্টে জানাবেন কিভাবে দেখছেন মুখ্যমন্ত্রী যদি আইনজীবী হয়ে ফিরে আসে সেই বিষয়টি। ধন্যবাদ।